সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নজরানা চৌধুরী। আজ গণমাধ্যমের জন্য ঘটনাবহুল একটি দিন ছিল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, তারপর পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক 17 জনকে কারাগারে প্রেরণ, 5 জনকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি এই ঘটনার দায়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর, এসব ছাড়াও সমসাময়িক আরও বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজকে দুজন সাংবাদিক উপস্থিত আছেন। একজন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং আরেকজন ইলিয়াস খান, প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন যে চলছে, গতকালকে স্টুডেন্টরা একটা আলটিমেটাম দিয়েছিল গভর্নমেন্টের দিকে যে 3 দিনের সময় দিয়ে তারা যে ব্লকেট কর্মসূচি দিয়েছিল, অবরোধের কর্মসূচি, সেই জায়গা থেকে সরে এসেছিল। কিন্তু একদিন পরে দেখলাম যে আজকে আবার তারা নতুন করে কালকে আবার অবরোধের কর্মসূচি দিয়েছে। তো কেন তারা ওই কর্মসূচিটি থেকে ফেরত আসলো, কি মনে করেন জাকারিয়া কাজল? সেটার কোনো ব্যাখ্যা কিন্তু তারাও দেননি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে। আর আজকে আরেকটা খবর, আপনি বললেন ঘটনাবহুল দিন, আরেকটা ঘটনা ঘটেছে আজকে, যে বঙ্গবন্ধুর নাতনি, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটেনে 4 বার এমপি হয়েছেন, তিনি মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই এবং যে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত যে কারোর জন্য এটাই সর্বোচ্চ পদ। এটাই এখন পর্যন্ত আমরা আশা করি ভবিষ্যতে হয়তো এরকম আরও অনেকেই আসবে, কিন্তু প্রথমে আসছে, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। এবার আসেন প্রশ্ন, আপনি যেটা প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে হঠাৎ করে কেন শিফট করলো। আপনি দেখেন আজকে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র কিন্তু পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন এবং এটার উপর কিন্তু কালকে শুনানি হবে, তাই না? আর হঠাৎ করে যে এই যে শিফটিংটা, এই যে ব্লক, এতে কিন্তু একটা জিনিস যেটা সরকার পক্ষ থেকে বারবার বলা হয় যে এর মধ্যে কারো ইন্ধন আছে কিনা, আছে কিনা, এই সন্দেহটাকে কিন্তু, এই সন্দেহের পালে হাওয়া দেওয়ার মতো একটু ঘটনা কিন্তু আজকের এই হঠাৎ করে কর্মসূচিটাকে আবার এই জনদুর্ভোগমূলক একটা কর্মসূচিতে ফিরিয়ে আনা। কারণ এই যে কোটা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে গত 2 দিনের ব্লকেডে, আপনাদের অফিস যে জায়গায় সবচেয়ে জনদুর্ভোগ প্রত্যক্ষ করার মতো একটা প্রত্যক্ষ জায়গা হচ্ছে আপনাদের এই স্থানটা, মানুষের এই যে কষ্টটা, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। তারপরেও তারা একটা গ্যাপ দিয়েছিল, সবাই ভেবেছিল যে হয়তো একটা কোনো নেগোসিয়েশন বা কিছু হবে, এবং এটা মনে করার কারণ ছিল কারণ গতকাল আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী বসছিলেন, সরকার তো এটা নিয়ে তো নিশ্চয়ই কাজ করছে। একটা জিনিস বুঝতে হবে, বিষয়টা কিন্তু সাবজুডিস, কারণ এটা সরকার এটাকে বাতিল করেছিল, পরে এটাকে মামলা হওয়ার পরে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে না, সরকার যেটা বাতিল করেছিল সেটাকে স্থগিত করেছে। তার মানে এটা কিন্তু সরকার করেনি, যে কোটাটা বাদ দিয়েছে সরকার, বাদ দেয়নি, বাদ দিয়েছে আদালতের আদেশে। এখন এটা যদি সরকার এখন এটার উপর আবার কোনো আদেশ নির্দেশ দেয়, তখন বলা হবে যে সরকার আদালতের উপর হস্তক্ষেপ করছে। এমনি ধরেন বিরোধীরা রাজনৈতিকভাবে বলে যে আদালত সরকারের নিয়ে বহু কথা বলে, সেটা কিন্তু কোনো, এগুলি বায়বীয় কথা। কিন্তু এটা যদি সরকার করে, তখন কিন্তু এটা প্রমাণিত হবে যে সরকার কোর্টকে ডিক্টেট করছে। কালকে তো এর বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে, শুনানি হবে, হ্যাঁ, সেটাই আমি বলছি। কাজে এখানে সরকারের কিছু করে না। আরেকটা জিনিস আপনাকে আমি মনে করিয়ে আমি দর্শকদের মনে করিয়ে দিতে চাই, কালকে আমার সঙ্গে এক জায়গায় এই কোটা আন্দোলনের যিনি হিরো ছিলেন 2018-তে, নুরুল হক নুরু, তার সঙ্গে এক জায়গায় কথা হচ্ছিল একটা টকশোতে। তিনি সেই প্রেক্ষিতটা বর্ণনা করছিলেন যে 18 সালে যখন তারা এই আন্দোলন করেন, তখন ওই দিনের ঘটনা আমাদের নিশ্চয়ই মনে আছে, ইলিয়াসেরও মনে থাকার কথা, যে পুলিশ এবং ছাত্রলীগ তাদের উপর একটা হামলা করেছিল এবং এই হামলায় অনেকে আহত হয়েছিল। মেয়েদের হল থেকে মেয়েরা বেরিয়ে এসে, হল বন্ধ, বেরিয়ে এসে তাদের সেবা শুশ্রূষা এবং মেয়েরা অংশ নিয়েছিল। এবার কিন্তু লক্ষণীয়ভাবে করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে পুলিশ মানে আইনরক্ষী বা সরকারি ছাত্র সংগঠনের কেউ কিন্তু এই যে এত জনদুর্ভোগমূলক বাধা দিয়েছে না, ওইগুলি যে হলে আসতে বাধা বেরোতে দেয়নি, এই বাধা ওইটার সঙ্গে এটা কোনো তুলনীয়ই না যে এটা আগে করেছিল। তার মানে এটা একটা জিনিস আমি যদি এইভাবে কনক্লুড করি বিষয়টা, যে
সরকারের পক্ষ থেকেও মানে এই আন্দোলনে একদম শক্তি প্রয়োগের কোনো ঘটনা কিন্তু ঘটেনি এবং এখন পর্যন্ত ঘটেনি। আমি জানি না পরে কি হবে। এই জায়গা থেকে এটাকে আমি কিন্তু পজিটিভ আদালতে যে বিষয়টা ঘটছে সেটিও কিন্তু আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি, কিন্তু আদালত রায় দেওয়ার পরে গভর্নমেন্ট থেকে আপিলে যাওয়া হয়েছে। এবং দেখেন আপনি রায়ের বিরুদ্ধে কিন্তু সরকারই আপিল করেছে। আমার কেন জানি মনে হয় যে এই মানে যেটা হয়েছে আদালতের রায়ের উপর এটা ডিপেন্ড করতে, কারণ ওই যেটা বলা হচ্ছে যে আদালতের রায়ের আগে কেন এই আন্দোলন, অনেকে অনেক কিছু রাজনৈতিকভাবে বলবেন, সেটা রাজনীতিবিদরা রাজনৈতিকভাবে বলবেন। আজকে যেমন দেখেন আইনমন্ত্রী কিন্তু এই যে দুজন ছাত্র যে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এটাকে বেশ স্পোর্টিংলি নিয়েছেন এবং উনি বেশ ইতিবাচকভাবেই দেখেছেন। আমি মনে করি আদালতের বিষয়টা আদালতের, এবং আমার ব্যক্তিগত ধারণা, এটা আবার একান্ত ব্যক্তিগত ধারণা, আমি আইনের ছাত্র না, আইনজীবীও না, তো আমার ব্যক্তিগত ধারণা হয়তো এমন একটা আদেশ আসবে যেটার প্রেক্ষিতে বা যেটার উপর বেস করে সরকারের পক্ষেও এটাকে পরিমার্জন পরিবর্ধন সংস্কারের একটা পথ খুলে যাবে, যেটা সবার জন্য মঙ্গলজনক। আপনি দেখেন এই যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আপনারা এটা পাননি বা ইলিয়াস, তখন কি হতো 82 সালে পাশ করছি, আমি 80 সালে পরীক্ষা দেওয়ার কথা, এরকম একটা ব্যাপার ছিল, উত্তীর্ণ সেশন। এই যে এখন শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনের ফলে কিন্তু ওইরকম একটা খারাপ অবস্থার দিকে, যেটা আমরা অনেক কষ্টে সেশন জট কাটিয়ে উঠেছি, ওদিকে যাওয়ারও কিন্তু একটা রাস্তা সৃষ্টি হচ্ছে। কাজে কারো কাছে এটা কাঙ্ক্ষিত না। আমি মনে করি আদালতের বিষয়টা আদালতে নিষ্পত্তি হোক। তারপর যেমন আজকে, সরি আমি শেষ করছি, আজকে কিন্তু যারা আন্দোলন করছেন তারা যে স্টেটমেন্টটা লাস্টে দিলেন কর্মসূচি, তারাও কিন্তু দেখলাম যে বেশ সরে এসছেন বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। আমরা একটু পরে আবার আসবো আপনার কাছে। আমরা ইলিয়াস খানের কাছে যাওয়ার আগে আমরা একটু অন্যদিকে আমার এক সহকর্মী আছেন, উনি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম কভার করার জন্য চীনে আছেন। তো আমরা একটু তার কাছে যেতে চাই। আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? মুকসিমুল শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তো মুকসিমুল, আপনি তো বেইজিংয়ে আছেন, প্রধানমন্ত্রী গতকালকে সেখানে পৌঁছেছেন এবং আজকে সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন, এবং আমরা দেখলাম যে চীনের ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন এবং চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। তো এই বৈঠকের বিষয়বস্তু কি ছিল, আলোচনা কি বিষয় হয়েছে, আপনি যদি আমাদেরকে একটু জানাতে পারেন, এবং কালকে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি আছে। এবং আরেকটা বিষয় আমরা শেষ মুহূর্তে জানতে পারলাম কিছুক্ষণ আগে যে প্রধানমন্ত্রী সফর একটু সংক্ষিপ্ত করে আগামীকালকেই ফেরত আসছেন দেশে। তো এটা কি জন্য এই সিদ্ধান্তটা হয়েছে, আপনি কি জানেন কিনা এবং আমাদেরকে একটু জানাবেন মুকসিমুল। হ্যাঁ নজরুল, প্রথমত হচ্ছে যে প্রধানমন্ত্রী আসলে ব্যস্ত সময় পার করেছেন। দিনের যতগুলো কর্মসূচি ছিল, প্রথমে বলা যায় যে আজকে সকালেই হচ্ছে যে ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে তিনি যোগ দিয়েছেন, যেটি আসলে বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগ হচ্ছে, এবং সেখানে কয়েকশো প্রতিষ্ঠান সেখানে অংশ নিয়েছে। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন। এরপরে চীনের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন, এবং সেটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, কেননা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ চীনের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়, এরকম একটি আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এবং একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কিংবা রোহিঙ্গা সংকট সমাধানে চীন তার এক ধরনের কমিটমেন্ট দিয়েছে বলা যায়। যে যদিও এই ধরনের কমিটমেন্ট আমরা আগেও পেয়েছি, কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনার পরে যখন শোনা যায় যে রোহিঙ্গা সংকট নিয়ে তারা সমাধানে যেতে চায়, কিংবা তখন এটি কিছুটা হলেও ইতিবাচক। এর বাইরে যদি বলি, আগামীকাল গুরুত্বপূর্ণ, যেটি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, যে আগামীকাল দিনটি আরো গুরুত্বপূর্ণ, কেননা চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে। যদিও কূটনীতিক যারা রয়েছেন কিংবা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা, তারপরে মোদির তৃতীয় মেয়াদে সরকার গঠনের শপথে যোগ দেওয়া, তার পরবর্তীতে আবার যেটা দ্বিপাক্ষিক সফর ছিল, সেই সফরের 2 সপ্তাহের মাথায় চীনের এই সফরটি, এটি নিশ্চয়ই বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কৌশলগত জায়গা থেকে এর একটি গুরুত্ব রয়েছে। এবং যদিও আমরা বলে রাখি যে এই
এই যে প্রধানমন্ত্রীর 4 দিনের সফর ছিল, এই 4 দিনের সফরের দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে এবং এই সফরে মূলত আমরা আগেই জানি যে কোনো চুক্তি সই হবে না। এখানে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে, যদিও আজ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। সেগুলো ছিল মূলত ট্রেড ফেয়ার কেন্দ্রিক এবং বিভিন্ন কোম্পানির ভেতরে প্রধানমন্ত্রীর উপস্থিতি হয়েছে, কিন্তু আগামীকাল সেটি রাষ্ট্রীয় পর্যায়ে সেটি হবে এবং সেটি একটি গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা, সমঝোতা স্মারক কিছু সাইন হওয়া সেটি। এবং আপনার তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সফর কিছুটা সংক্ষিপ্ত হচ্ছে। এক অর্থে বলা যায় সংক্ষিপ্ত হচ্ছে, আবার বলা যায় সংক্ষিপ্ত হচ্ছে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর 4 দিনের সফর ছিল এবং এই 4 দিনের সফরে প্রধানমন্ত্রীর যা যা কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচি সময় মতো অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকালও এখন পর্যন্ত যা শিডিউল আছে তাতে সময় মতোই অনুষ্ঠিত হবে। সেই হিসেবে আগামীকাল রাত 10টার আগেই এই প্রোগ্রামগুলো শেষ হয়ে যাবে এবং যেহেতু এটি আগেই শেষ হয়ে যাবে এবং যে সময় ছিল সেই নির্দিষ্ট সময়ের ভিতরেই শেষ হবে এবং তারপর দিন প্রধানমন্ত্রীর সকাল 10টায় ব্যাক করার কথা ছিল বাংলাদেশে 4 দিনের সফর শেষে, সেটি 12 ঘন্টা এগিয়ে এসে রাত 10টায় প্রধানমন্ত্রী এই বেইজিং ত্যাগ করবেন, যেটি আজকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো শেষে সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি তার বক্তব্যের একেবারে শেষে আমরা একটি প্রশ্ন করেছিলাম প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হচ্ছে কিনা। তিনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, তিনি আগামীকাল যেটি 12 ঘন্টা এগিয়ে আসছে কিন্তু কর্মসূচির কোনো পরিবর্তন আসছে না। তো এই হচ্ছে মোটামুটি বলা যায় আপনি যে 3টি প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছেন তার উত্তর। নজরানা। তো মুকসিমুল, আপনি ধন্যবাদ আপনাকে। আমরা একটি প্রশ্ন আছে, আমি করব। আমার প্রশ্নটি হচ্ছে যে কোনো আজ করা গেছে কিনা যে ব্যাপক যে তিস্তা প্রকল্প নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি আসলে কালকে আলোচনা হওয়ার সুযোগ সম্ভাবনা আছে কিনা, বা আপনার কোনো খবর পেয়েছেন কিনা যে আদৌ আলোচনা হবে কিনা? হ্যাঁ, এটি আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই এই আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করেন, আপনি নিশ্চয়ই আমার থেকে আরো ভালো জানেন। তবে আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে তিস্তা কিংবা ওই ধরনের বড় কোনো কিছু যদি আমরা মনে করি রোহিঙ্গা চলে যাবে তিস্তা, সেখানে তারা কোনো ভূমিকা রাখবে, আমার কাছে যতটুকু আমরা জানতে পেরেছি বা মনে করছি সে ধরনের কিছু না। আপনি নিশ্চয়ই জানেন যে 2019 সালে প্রধানমন্ত্রী এই চীনে এসেছিলেন এবং সেখানেও একটি এরকম নির্বাচনের পরবর্তীতে এটি আসা এবং সেখানেও কিছু কৌশলগত দিক ছিল। ধারণা করা হচ্ছে এই সফরটি কৌশলগত দিকের পাশাপাশি অর্থনৈতিক বেশ কিছু দিক রয়েছে। আমরা যেমন বাণিজ্য প্রতিমন্ত্রীকে সফরে দেখছি, প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ এবং শিল্প বিষয়ক উপদেষ্টা তিনিও এই সফরে রয়েছেন এবং যে সফর সঙ্গীরা রয়েছে তা দেখে বোঝাই যায় যে যেন দ্রব্যমূল্য কিংবা মূল্যস্ফীতি কিংবা অর্থনৈতিক ঘাটতি কিছুটা, বাণিজ্যিক ঘাটতি কিছুটা কমানো, যা বলা যায় যে অর্থনীতির ক্ষেত্রেই আমরা যতটুকু ধারণা করছি এই সফরটি গুরুত্বপূর্ণ। রাজনীতির গুরুত্ব কিংবা কূটনৈতিক যে গুরুত্ব সেগুলো অভ্যন্তরীণ ভাবে থাকে, যেগুলো শেষ পর্যন্ত হয়তো ইমপ্লিমেন্টেশন দেখে বোঝা যায়, কিন্তু যেটি আসলে কোনো ঘোষণা আসে না। কিন্তু তিস্তা কিংবা এরকম বড় কোনো ব্যাপারে তেমন কিছু না। তবে যেটি বলা হচ্ছে যে কিছু উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসতে পারে, যেখানে চীন আমরা বরাবরই দেখেছি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল থেকে শুরু করে অনেক জায়গায় উন্নয়নে অংশীদার, বিনিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে, সেই জায়গাগুলোতে নিয়ে হয়তো কথা হবে। মুকসিমুল, আপনাকে ধন্যবাদ। আমরা হয়তো যদি পরবর্তীতে প্রয়োজন হয় আপনার সাথে আবার যোগাযোগ করব। তো আমরা মুকসিমুলের সর্বশেষ যেই বিষয়টা নিয়ে মুকসিমুল কথা বলছিল, যে ভূকৌশলগত দিক থেকে চীন সফরটি যতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যে সমস্ত মন্ত্রী বা উপদেষ্টা গিয়েছেন তাতে মনে হচ্ছে যে আসলে মূলত বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পাচ্ছে। তো আমরা ইলিয়াস খানের কাছে জানতে চাই, আপনি তো বেশ একটি লম্বা সময় চীনে পেশাগত কাজে চীনে কাটিয়েছেন, তো আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রীর এই সফর যখন আগামী বছর বাংলাদেশ এবং চীনের সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে, সেই সময় এই সফরটুকু আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? না, আপনাকে ধন্যবাদ। আমি কথা বলার শুরুতে কাজল ভাইয়ের শুরু করতে চাই যে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি 4 বার এমপি হয়েছেন এবং এবার মন্ত্রী হয়েছেন। তাকে কংগ্রাচুলেট করতে চাই এই কারণে, তিনি 4 বার এমপি হয়েছেন, রাতের ভোটেও হননি নিশ্চয়ই, দামি ভোটেও হননি এবং বিনা ভোটেও হননি। তিনি
ব্রিটেনে আমরা জানি যে আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, সেখানে মানুষ ভোট দিতে পারে। তো সেই জন্য তাকে আমি কংগ্রাচুলেট করছি। আর আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ সফর তো গুরুত্বপূর্ণই, কারণ চীন আমাদের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। বাংলাদেশে বড় বড় যেসব প্রজেক্ট হচ্ছে সব চীন দিচ্ছে টাকা আমাদের বিভিন্ন। এবারও তো 500 কোটি ডলারের একটি ঋণ চুক্তি বা ঋণ পাওয়ার জন্য একটি বিষয় আছে, আমার দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে এই ভিজিটটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং আমাদের যে কূটনৈতিক ভারসাম্য রক্ষারও একটি সফর। কারণ মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাসের মধ্যে 2 বার বোধহয় ভারতে গিয়েছে, তারপর তার 3 সফর হচ্ছে। গুরুত্ব তো অবশ্যই রয়েছে, কারণ সাম্প্রতিককালে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। কারণ আমরা জেনেছি দীর্ঘদিন ধরে একটি তিস্তা প্রকল্পের বিনিয়োগ করার কথা বলেছে চায়না, হঠাৎ করে সেখানে ইন্ডিয়া আবির্ভাব ঘটেছে। তারা বলছে যে তারাও এটি একটু সমীক্ষা চালাতে চায়। সেক্ষেত্রে এই সফরের গুরুত্ব রয়েছে নিশ্চয়ই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর বহর দেখলেই সেটি মনে হয় 196 জন বলা হচ্ছে, যদিও একটি বিজনেস টিম তারা দাবি করে যে তারা নিজেদের টাকায় গিয়েছে, সেটি ভিন্ন বিষয়, বাট 196 জন সদস্য গিয়েছে। সুতরাং আমরা চাই কিছু অ্যাচিভমেন্ট হোক, কিছু অ্যাচিভমেন্ট, যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল লাইন স্থাপন, নানা প্রকল্প, তারপরে 4 লেন পটুয়াখালী বরিশাল অঞ্চল দিয়ে যে একটা রাস্তা, সেই প্রকল্প আছে। আশা করি স্বল্প সুদে এবং যে দাবি সরকার জানাচ্ছে সেটি নিয়ে এখন বার্গেন চলছে, সেটি বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শুনছিলাম প্রধানমন্ত্রীর চায়না সফর বিষয়ে, তো আমরা একই বিষয়ে আসতে চাচ্ছি। জাকারিয়া কাজল, আপনি যদি একটু। মূল বিষয়টা হচ্ছে কি, ভূরাজনৈতিক বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই সফরে ভূরাজনৈতিক বিষয়টি কথিত, প্রকাশিত, অপ্রকাশ্যে, অপ্রকাশ্যে, কথিতভাবে বা মনে এটা থাকবে। তবে আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করতে চাই, এই যে প্রায়ই শুনি এটা বলা হয় প্রধানমন্ত্রী 1 মাসে 2 বার ভারতে গেছেন। এটা বোধহয় কথাটা সত্য, কিন্তু সব সত্য কিন্তু সত্য না। একবার তো জাস্ট এই জন্য বললাম সব সত্য না, এই জন্য বললাম। দ্বিতীয়বার জেনে গেলে এটা কিন্তু ওনার পূর্ব নির্ধারিত সফর আসবে। প্রথমবার যেটা গেলে সেটা হলো এটা মোদি, এটা কাটছে, এটা খালি আমাদের প্রধানমন্ত্রী, অনেক অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান গিয়েছে, কাজে এটা। আচ্ছা, এখন দেখেন আমি দুইটা আর আরেকটা কথা, ইলা যেটা একটু সন্দেহ প্রকাশ করলেন যে শোনা যায় যে নিজেদের পয়সা, যে এটা ব্যবসায়ী প্রতিনিধি দল সবসময়ই সকল আমলেই নিজেদের পয়সা যায়, কাজে এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ নেই রাজনৈতিক কারণ ছাড়া। আর আমি যেভাবে দেখি এই সফরটাকে, যেমন যেদিন ওনারা নামলেন, মানে প্রধানমন্ত্রী যেদিন ল্যান্ড করলেন, সেদিন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটা দেখলাম আমি টেলিভিশন, উনি বলছেন যে এই সফরের মুখ্য উদ্দেশ্য থাকবে চীনের সাথে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য ঘাটতি আছে সেটা কমানো, যেটা আপনার রিপোর্টার যেটা বললেন যে অর্থনৈতিক বিষয়টাই প্রাধান্য পাচ্ছে, কারণ বাণিজ্য ঘাটতিটা বিশাল। এটা যদি কমাতে পারে এটা বাংলাদেশের বাজেট সহায়তাও চাচ্ছে বোধহয়, বাংলাদেশের জন্য এটা ইতিবাচক। আরেকটা বিষয় যেটা যে তিস্তা নিয়ে যেটা বলা হচ্ছে, এটাও কিন্তু যাওয়ার আগে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি যদি ভুল করে না থাকি, ক্লিয়ার করে গেছেন যে যেহেতু অভিন্ন নদীর বিষয় আছে, সেজন্য ভারতের ব্যাপার প্রস্তাবটাই প্রাধান্য পাবে। কাজে এখানে আলোচনা হবে কিনা আমি জানি না। আমি আরেকটা বিষয় বলতে চাই, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার রিপোর্টারের কথা, যে রোহিঙ্গা ইস্যুতে চীনের ব্যাপারে, চীনের ইনভলভমেন্টটা কিন্তু আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম। বাণিজ্য বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা ইস্যুটা যদি চীন সক্রিয়ভাবে কিছু করতে চায়, আমার কাছে এই সফরের এটাও অন্যতম সাফল্য বলে আমি মনে করি। কারণ এটা আসলে কমিউনিস্ট পার্টির সাথে আলোচনা হয়েছে, সেখানেই আমি সেটাই আসছে যে কমিউনিস্ট পার্টি, আপনি তো জানেন কমিউনিস্ট পার্টির রোলটা, তো সেটাকে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে পারি, কমিউনিস্ট পার্টি আলোচনা, এটা যদি হচ্ছে, এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট হবে কিনা আমি জানি না, কিন্তু যেহেতু ইস্যুটা এসছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই ইস্যুটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ রোহিঙ্গা কিন্তু আমাদের জন্য এটা সমস্যা, এটা নিয়ে বিস্তারিত আমি যেতে চাই না। ওভারঅল আমি যেটা মনে করি, এখানে গেলে সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে, চুক্তি কিছু হবে না, তারপরে এসব সফর কিন্তু ওই ছোট গল্পের মতো শেষ হয় না, কাজে এটার ধারাবাহিকতা থাকবে। আমি আশা করব আমাদের যারা দায়িত্ব আছেন এসবের পারঙ্গমতার সাথে এই ধারাবাহিকতাটা বজায় রাখবে। তো আমরা ইলিয়াস খানের সাথে আরেকটা বিষয়ে জানতে চাই যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকালকে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে যে কোটা আন্দোলন নিয়ে কথা হচ্ছিল, সেখানে তিনি বলেছেন যে
বিএনপি কোটা আন্দোলন যারা করছে তাদেরকে যেভাবে সমর্থন দিয়েছে তাতেই রাজনৈতিক উপাদানগুলো যুক্ত হয়ে গেছে এই আন্দোলনের সাথে। কিন্তু আজকে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই কোটা আন্দোলনের মধ্যে একদম বিএনপি ভর করেছে এবং বিএনপি এটার মাধ্যমে সরকার পতনের একটা ষড়যন্ত্র বা সেরকম কিছু একটা চেষ্টা করছে। তো আপনি কি মনে করেন? উনি ষড়যন্ত্র কোথায় খুঁজে পান? বিএনপি তো ডাইরেক্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, ষড়যন্ত্র কিছু নেই তো। তবে এই কোটা আন্দোলনকারীদের উপর ভর করে এটি সুযোগ আছে বা বিএনপি চেষ্টা করছে বলে আমি মনে করি না। কারণ আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো বেশি আন্দোলন করছে, সবচেয়ে অ্যাক্টিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র যেমন আছে এবং যারা পলিটিক্যাল ইনভলভ সব কিন্তু ছাত্রলীগ। কারণ বিশ্ববিদ্যালয়টিকে কিন্তু চরদখলের মতো সবগুলো হল দখল করে রাখা হয়েছে, সেখানে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন কেউ করতে পারে না। কালকে আমি বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলাম, আমি দেখছিলাম যে মহসিন হল থেকে, এফ রহমান হল থেকে, মানে ওই রাস্তাটা দিয়ে আমি গিয়েছিলাম, জৌলক হল থেকে মিছিল আসছে। তারা কি বিএনপির লোক? তারা তো ছাত্রলীগের লোক, ম্যাক্সিমাম ছাত্রলীগের ছাত্র। সুতরাং এইসব অভিযোগ করে এগুলো আসলে রাজনৈতিক কথাবার্তা। কারণ সব ছাত্র এবং সারা বাংলাদেশে যত কলেজ আছে তারাও কিন্তু আন্দোলনে নেমেছে। তো কলেজে তো পলিটিক্সই নেই, বিশ্ববিদ্যালয়ে তো পলিটিক্স আছে শুধু এক দলের, আর কোনো দলের তো কোনো পলিটিক্স নেই, বেসিক্যালি কিন্তু নাই। সুতরাং ওই বিএনপি এসে ভর করেছে, ছাত্র সংগঠন সমর্থন দিচ্ছে, এগুলো বলার নিরর্থক বলে আমি মনে করি। আবার অন্যদিকে একটা ছোট্ট একটা জাস্ট আপনাকে সাপ্লিমেন্ট করি, গতকালকে আবার বিএনপি মহাসচিব বলেছিলেন যে সরকারি কোনো কৌশলে এদেরকে আন্দোলনে নামিয়েছে, সেরকম একটি প্রচারও কিন্তু আছে। কারণ দেশব্যাপী যে চুরি ডাকাতি, পুকুর চুরি না, সাগর মহাসাগর চুরির মৎস্য, দুই দল থেকেই এদেরকে অভিযুক্ত করা হচ্ছে। সরকার আগে থেকে কিন্তু কৌশল, যখন একটি ঘটনা ঘটে সেটিকে আড়াল করার জন্য অন্য একটি জিনিস নিয়ে আসে। যেমন আমরা দেখলাম যে বেনজির সাহেবের যে দুর্নীতির পাহাড়, সেটি যখন আলোয় আসলো তখন কি হলো, অন্য ঘটনা, মতিউর রহমান সাহেবের সেই ঘটনা আসলো। এখন এইসব আজকে আবার দেখলাম যে পিএসসি সহ নানা জায়গায়, সব জায়গায় দুর্নীতি ছাড়া। আর আগে কিন্তু আমরা 1-2 কোটি টাকার দুর্নীতি শুনতাম, যেমন কাজল ভাই দীর্ঘদিন বিজনেস বিট করেছেন, তিনি খবর রাখেন। এরকম দুর্নীতি বাংলাদেশে আমরা কিন্তু কখনো দেখিনি। তো এগুলো আড়াল করার জন্য অনেকে আজকে এই প্রচারটা শুনছিলাম যে এই দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এই আন্দোলন চলছে। আমি জানি না কি হচ্ছে বা না, বাট ছাত্রদের দাবি কিন্তু যৌক্তিক। তারা যে দাবি, এটা কিন্তু সরকার পক্ষ থেকেও কিন্তু একদম নাকচ করা হচ্ছে না। এবং এটি কোর্টের অর্ডার, তো এই আন্দোলনটা শুরু হলো কোর্টের অর্ডারের পরে যে গভর্নমেন্টের পরিপত্রটা বাতিল করে দেওয়া হলো, সেই কারণেই কিন্তু এই আন্দোলনটা শুরু হলো। আমি শেষ করি, সরকার এক ধরনের ভয়ের মধ্যে থাকে সবসময়। কারণ তারা তো বিনা ভোটে বা ডামি ভোটে বা কি বলে রাতের ভোটের গত 15 বছরের শাসন চালাচ্ছে, এগুলোর মাধ্যমে এসে। সুতরাং সবসময় একদম ভয়ের মধ্যে থাকবে। আপনি দেখবেন যে ট্রাফিক আইন নিয়ে ছাত্ররা মিছিল করেছিল, ঢাকা শহর কিন্তু তারা একটা ডিসিপ্লিন নিয়ে এসেছিল। সেখানে কি হলো, হেলমেট বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী, তারা ছাত্রদের অ্যাটাক করছে। কোমলমতি সেটা কিন্তু ইউনিভার্সিটির ছাত্রও না, আরও কম বয়সের ছাত্র একটি, কিন্তু তখনও কিন্তু ভয় ছিল। প্রত্যেকটা আন্দোলনে তারা ভয় পায়। মানুষ গণতন্ত্রের পক্ষে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির পক্ষে যখনই কথা বলে তখনই একটা ষড়যন্ত্র খুঁজে পাবে। ষড়যন্ত্র কিছু নাই তো, বিএনপি চাচ্ছে, তাদের পতন চাচ্ছে এবং এটা ওপেনে বলছে, এটা তো ষড়যন্ত্র কিছু নাই। তাহলে বিএনপি পারছে না, সেই জায়গাটায় আপনি কিভাবে বলবেন সেটি বিএনপি পারছে না কেন? তারা যেহেতু ওপেনলি চাচ্ছে, এতদিন হয়ে গেল। সেটাই ভিন্ন প্রসঙ্গ। আজকে যে কথাটি বলা হচ্ছে যে এই কোটা আন্দোলনকারীদের উপর বিএনপি বসছে, এগুলো বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বরং তাদের যৌক্তিক দাবিতে একটি বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে বিএনপি তো সেটি সাপোর্ট করবেই। এবং শুধু বিএনপি না, গণতন্ত্রের পক্ষে যতগুলো দল আছে সবাই কিন্তু সাপোর্ট করে। জাতীয় পার্টি সাপোর্ট দিয়েছে এবং জাতীয় পার্টি এগুলো, এবং আপনি দেখবেন যে আমি যে কথাটা বললাম যে গণতন্ত্রের পক্ষে যতগুলো দল আছে সবাই কিন্তু সাপোর্ট করেছে এবং সাপোর্ট করা উচিত বলে আমি মনে করি। শুধু এই ছাত্রদের আন্দোলনে, শিক্ষকরা যে আন্দোলন করছে, শিক্ষকদের আন্দোলনে সাপোর্ট করা উচিত। কারণ কালকে আমি একজন শিক্ষকের সঙ্গে ছিলাম এবং তিনি আওয়ামী লীগ পন্থী শিক্ষক। তিনি শিক্ষকদের কত দুর্ভোগের কথা বলেছে, যদি এই প্রত্যয় স্কিম এটি যদি বাস্তবায়িত হয় তাদের অবস্থাটা কী হবে। যদিও শিক্ষকদের আন্দোলনে অনেকে প্রশ্ন রয়েছে, কারণ বাংলাদেশে যখন গণতন্ত্র হত্যা করা হয়, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় ছিল শিক্ষকরা আন্দোলন করতো, ছাত্র আন্দোলন করতো, এখন কিন্তু সেই সব দৃশ্য নাই। একদম নিরলসভাবে সরকারের যত ধরনের গুণকীর্তন করা সম্ভব
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অধিকাংশই এখন সেগুলো করে থাকে। সেই জন্য যখন ব্যক্তিগত স্বার্থহানি ঘটে তখনই আন্দোলন। জি জি জি, সেই জন্য অনেকে প্রশ্ন তুলছে যে শিক্ষকরা এখন নিজেদের জন্য খুব আন্দোলন নেমেছে, কিন্তু দেশের মানুষের জন্য যে আন্দোলনটি তাদের করার কথা ছিল সেই নিয়ে কিন্তু তারা একটি, এবং এই রাতের ভোটকে তারা জায়েজ করার জন্য যত মিথ্যা বলা দরকার, যা কিছু বলা দরকার, যা কিছু করা দরকার সেগুলো কিন্তু তারা করেছে। এবং আরও একটি বিষয় আপনি দেখুন, একটি দৈনিকে ছোট্ট একটি রিপোর্ট এসেছিল এই আপনাদের ভবনের পাশে, দৈনিক প্রথম আলোতে, সেই পত্রিকাটি বন্ধ করে যে আমার লজ্জা হয়, আমরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা র্যালি বের করেছে পত্রিকা বন্ধ করতে হবে, তার প্রতিবাদ করেছে। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান যদি এরকম হয় সেটি আমাদের জন্য দুঃখজনক। তো জাকারি কাজলের কাছে যেতে চাচ্ছি যে এই যে কোটা সংস্কার আন্দোলন চলছে হলো সরকারি চাকরিতে, একটা তারা বলছে যে এটা একটি বৈষম্য করা হচ্ছে তাদের জন্য, তো সেই বৈষম্য নিরসনের জন্য, দূর করার জন্য। তো সেই চাকুরি রিলেটেড এইসব চাকুরি যারা চাকুরির ব্যবস্থা যারা করে, নিয়োগ যারা দেয়, সেই পিএসসির দুর্নীতি নিয়ে গত দুদিন ধরে বেশ আলোচনা হচ্ছে এবং আজকে অলরেডি আটককৃত 17 জনকে আদালত কারাগারে পাঠিয়েছে এবং পিএসসি 5 জনকে সাময়িক বরখাস্তও করেছে। তো এবং রেলের নিয়োগ পরীক্ষা তারা বলেছে তদন্ত কমিটি করেছে, সেটা তারা রিপোর্ট পেলে বাতিল করবে যদি হয়। আজকের আলোচনাটা আমি রাজনীতি আনতে চাইনি, কিন্তু ইলিয়াস কিন্তু সুকৌশলে অনেকগুলি রাজনৈতিক বিষয় উত্থাপন করেছেন যার জবাব আমাকে দিতে হয়। আমি তো রাজনীতি করি না, বা আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। নাম্বার 1, আমি একটা করে বলি, চুরি ডাকাতি বাংলাদেশে দুর্নীতি ছিল না এমন স্বর্ণযুক্ত কখনো ছিল না, সকল আমলেই দুর্নীতি ছিল, হ্যাঁ মাত্রা হয়তো বেড়েছে। এখানে একটা জিনিস দেখতে হবে, এই সরকারের আমলে কিন্তু মানে এই দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, দলের লোক হোক, সরকারি চাকরিজীবী হোক যে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি। এরকম বেনজির কোনো, আমি আসি বেনজিরার মতো কিন্তু এই গভর্নমেন্টের আমলে চাকরি পায়নি, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তারা কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি করে আসছে এবং তারা তখন কিছু করেনি, এখনই এসে টাকা বানিয়েছে, এটা ভাবারও কোনো কারণ নেই। আমি অবশ্যই নিন্দা জানাই এবং এটা একটা চরম ব্যর্থতা প্রশ্ন যে এত পরিমাণ দুর্নীতি বেড়েছে, কিন্তু দুর্নীতি ছিল না এটা বলার তো কোনো সুযোগ নেই। কিন্তু ইতিবাচক দিক হলো অন্তত একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা আমরা আগে দেখিনি। কাজেই বিএনপির আমলে কোনো দুর্নীতি হয়নি এটা বোধহয় কট্টর বিএনপি যারা তারাও বলতে পারবে। আর রাজনৈতিক বিভাগ যেটা বললেন আপনি, এটা নিয়ে একটা কথা আছে যে ধানমন্ডিতে একজন আর পল্টনে একজন বসেই আছেন, একজন বলবেন একজন জবাব দেবেন, একজন বলবেন একজন জবাব দেবেন। এটা কতটা বাস্তবতা আর কতটা বাস্তবতা বিবর্জিত সেটা এখন সাধারণ মানুষ এই দুজনের কথাকে ওইভাবেই নেয়, যেটা বাহাস। আচ্ছা গেল এটা। আর এই যে বললেন যে ভর করার ব্যাপারটা, আমি তো মনে করি বিএনপি যদি এটার মধ্যে ভর করে থাকে এটা বিএনপির ক্রেডিট, সরকারের উচিত। কারণ আওয়ামী লীগ সরকারও কিন্তু যখন বিরোধী দলে ছিল যে কোনো ন্যায্য আন্দোলনে কিন্তু সমর্থন দিয়েছে, বিএনপিও সমর্থন দিয়েছে। এবং বিএনপি যদি এটাকে ভর করে কিছু করতে পারে এটা তাদেরকে, কারণ বিএনপি নিজেরা কিছু করতে পারছেন, এটা প্রমাণিত। যেটা আপনি বললেন যে 15 বছর ধরে সরকারের পতন চাইছে, বর্জন কত কিছু, কিন্তু পতন ঘটাতে পারছেন। তারা যদি অন্য কিছুতে পারে আমি তো তাদের ক্রেডিট দেবো, এটা বরং সরকারের উচিত সেটা যদি না পারে সে ব্যবস্থা নেয়, যে যার যার মতো। এগুলি নিয়ে দুই পক্ষের চাপান উত্তরে আমি খুব এবং আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষও এই দুই দলের দুই স্পোক্সম্যান বলেন, আর আমি পদের নাম উল্লেখ করলাম না, তাদের কথাকে সিরিয়াসলি নেয়। আপনার প্রশ্নটা এবার বলেন কি ছিল, ভুলে গেলাম। আমি বলেছি যে প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসি যে একদম এত বড় একটা স্ক্যাম বলা যেতে পারে। এই যে যেটা বললাম, ধর এই প্রশ্ন ফাঁস কিন্তু না, আপনি দেখেন এর আগে মেডিকেলের প্রশ্ন ফাঁস এবং এটা কত বছর ধরে ফাঁস করছে আপনি দেখেন। এটা তো এই আমলের দীর্ঘদিন ধরে এরা ফাঁস করে আসছে। ওই একই কথা বলতে হয়, অ্যাটলিস্ট টানেলের শেষে আমি একটা লাইট, আলোর বিন্দু দেখতে পাচ্ছি যে এদের ধরা হচ্ছে। এটা কিন্তু এমন না যে গত 5-10 বছর, 17 বছর, 18 বছর, 20 বছরে। তার মানে অনিয়মগুলি হতে হতে এই পর্যায়ে এসছে। যেহেতু এই সরকার 15 বছর ক্ষমতায়, তাদের আমলে বেশি হয়েছে, তাই না? কিন্তু ধরা হচ্ছে। আমি টানেলের ওই লাইটটাকে, ওই যে আলোর যে বিন্দু, এটাকে আমি প্রদীপ হিসাবে বা মশাল হিসাবে জ্বলে উঠুক সেটা চাই আমি। এবং যেমন একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এগুলির কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। 3-4 দিন আগে একটা জাতীয় দৈনিকে একটা সংবাদ আমার নজরে পড়েছে, সেটা হচ্ছে সাতক্ষীরায় এরকম শুল্ক অফিসের এক পিয়ন বা এরকম নিম্নপদস্থ একজন, আমি পদের প্রতি সম্মান রেখেই বলছি, উনি বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন, মার্কেট করেছেন, ফ্ল্যাট ইত্যাদি,
এবং এই ঘটনার পর স্বেচ্ছায় চাকরি থেকে অপশন নিয়ে নিয়েছিল। অপশন নিয়ে না মানে কিন্তু তিনি অপরাধমুক্ত তারা, মানে এই যে ভীতিটা যে সঞ্চার হয়েছে। এবং আপনি বিশেষ করে কিছু কিছু বিভাগে তো এটা খুব দেখা যাচ্ছে, এনবিআর টেনবি কিছু কিছু, ওখানে যদি আপনি যান বিজ্ঞান রিপোর্ট দেখবেন যে সবার মধ্যে কিন্তু এখন একটা কাঁপুনি, যদি বলি আমি, একটা মানসিক কাঁপুনি কিন্তু শুরু হয়েছে। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। এবং ওই যে বললাম টানেলের শেষে আমি দুর্নীতিবিদ যে আলোর বিন্দুটা দেখছি, আমি প্রত্যাশা করি এই আলোর বিন্দুটা মশাল হিসেবে আসবে। কারণ এগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের অর্থ, তাই না? এই যে টাকা পাচারের অর্থ বলেন, এই যে দেখেন এই যে পিএসসির কথা বললেন, ফেসবুকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, এক ভদ্রলোক সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এবং তার ওনার ছেলে সহ আটক হয়েছে। এই যে দেখেন এই ধর্মকে কিভাবে ব্যবহার, মানে তার মানে কি এখন কিন্তু অনেক, আমি যেমন আজকে এক জায়গায় বলছি নামাজ পড়ে দেখ শালা কত কিছু করেছে। এই যে মানুষের যে বাহ্যিক রূপটা, সে কিন্তু বলেছে যে আমি যত টাকা প্রশ্ন ফাঁস করে পেয়েছি ধর্মীয় পুরোটাই আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আপনার ধর্ম কিন্তু এটা বলে না যে আপনি চুরি করে ধর্মের রাস্তায় যেমন আমাদের দেশে দেখবেন সারা জীবন ঘুষ খেয়ে রিটায়ার করার পরে হজে যাওয়া, মসজিদে টাকা দিয়ে সভাপতি হওয়া, মসজিদ বানাই দেওয়া, আপনার ধর্মও কিন্তু এটা অ্যালাউ করে না। আমাদের ধর্ম কিন্তু এসব ব্যাপারে আপনার হারাম উপার্জন থেকে কিছু করা, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হিসেবে বলা আছে হালাল উপার্জন থেকে, সেখানে এগুলো কাজে আমি যেটা মনে করি অবশ্যই নিন্দা জানাই আমি এই যে এইসব অপকর্মের, বাট একটু আশার, ওই যে একই কথা তিনবার বললাম যে আলোর বিন্দুটা যেটা আশার বিন্দু, এটা মশাল হিসেবে প্রজ্বলিত হোক, আমি সেটা দেখতে চাই। এবং এখন এই দুর্নীতিবাজদের মধ্যে যেরকম একটা মানসিক কম্পন শুরু হয়েছে, এটা আরও ব্যাপ্তি লাভ করুক। এবং দুর্নীতি পৃথিবীর কোথাও নির্মূল হয় না, দুর্নীতিটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, দ্যাট ইজ দ্য মেইন। আইনের শাসন প্রতিষ্ঠা হলেই সেটি হয় সম্ভব। ইলিয়াস খান, আপনার কাছে জানতে চাই, জাকারি কাজল যেই পয়েন্টে আশা দেখতে পাচ্ছেন যে টানেলের শেষে যেই বিন্দু দেখতে পাচ্ছেন, আলোর রেখা দেখতে পাচ্ছেন, সেটি মশাল হিসেবে প্রজ্বলিত হবে, আপনি কি দেখতে পান? আমিও সেটা দেখতে চাই, আমিও আশাবাদী হতে চাই। বাট আমার একটি প্রশ্ন, ধরুন একজনের উদাহরণ দিয়ে বলে, এই যে বেনজির সাহেব, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তার যে খোদ যেটা জেলা, সেখানে যে স্থাপনা গড়ে তুলেছেন, বাংলো বাড়ি বানিয়েছেন বা যাই করেছেন, এটিকে একদিনই বানিয়েছেন? মিনিমাম 8-10 বছরের, 8-10 বছর তার চাকরি জীবনের প্রথম থেকেই তার এই অভ্যাস ছিল কর্মযোগ্য। এবং তিনি শয়ে বিঘা জমি করেছেন এবং সেখানে নানা স্থাপনা করেছেন। তো এগুলো কি অন্য কেউ জানতো না? অন্য কোনো বাহিনী জানতো না? বা অন্য নিশ্চয়ই এগুলো তাদের তদারকি করার জন্য বাহিনী আছে, আর গোয়েন্দা সংস্থা তো অনেক আছেই। সুতরাং এদের শুধু ধরে, যেমন আজকে পিএসসির যে একজন ড্রাইভার সাহেব, তাকে ধরা হয়েছে, তার ছেলেকে ধরা হয়েছে, বাট এই চক্রে 17 জনকে ধরছে, 5 জনকে চাকরিচ্যুত করেছে, আমি ধন্যবাদ জানাতে চাই। তো এদের পিছনে কারা আছে সেগুলো একটু আইডেন্টিফাই করা দরকার না? এরা কোন সাহস এবং রাজনৈতিক, একটু সরি আপনি দেখেন, সরি ভাই, জি প্লিজ, পিএসসির মতো জায়গায় যেখানে আপনার আমার দেশের প্রশাসনিক মানে কর্মকর্তাদের, ঠিক সেখানে যদি এই অবস্থাতে কারা আসছে, এটাও কিন্তু কালকে তো ওটা বয়ানেই এসছে যে সে 2 কোটি টাকা ক্যাশ দিয়ে ট্রাঙ্ক থেকে প্রশ্ন নিয়ে কপি করে আবার ফেরত দিয়ে। আপনি চিন্তা করেন এই প্রশ্নে পাশ করে যারা আসছেন, কারা আসছেন, আমার দেশের প্রশাসনিক ভবিষ্যৎটা কি, এটাও কিন্তু মাথায়, এটা কেবল যে আর্থিক দুর্নীতি তা কিন্তু না, আপনার মেধার দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি, বড় দুর্নীতি। ঠিক আছে, এবং আপনি একটি কথা বলেছেন, আমি আপনার সঙ্গে বলতে চাই যে আসলে সুশাসন না আসলে এগুলো, যেমন বেনজির সাহেব, তিনি একসময় দাবি করতেন, বা এখনো অনেক পুলিশ দাবি করে যে আওয়ামী লীগ তারা ক্ষমতায় এনেছেন এবং তারা ক্ষমতায় রাখছেন, সুতরাং এই ধরনের দুর্নীতি করার তারা সুযোগ পাচ্ছে, এগুলো ইগনোর করা হচ্ছে। এই বেনজির সাহেব, আসাদুজ্জামান সাহেব, আরো অনেকের নাম তো, মতিউর সাহেব, এনামুল সাহেব, অনেক নাম আছে। বললাম তো এই আমলে একটা জিনিস নামগুলি বলতে পারছেন, এর আগে এই নামও বলতে পারছেন। এরকম দুর্নীতি কোনোদিন হয় না, দুর্নীতি হয়নি বাংলাদেশে, হয়েছে অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু এরকম বেনজির সৃষ্টি, এরকম মতিউর রহমান সৃষ্টি এগুলো বাংলাদেশে কোনোদিন ছিল না। একজন না ছিল আগে, ওই যে বনের রাজা ওসমান গনি, এরকম কিছু একটা, হ্যাঁ, তো ওটা তখন তো আওয়ামী লীগ ছিল না, না 111 শুরুর দিকে, তার মানে উনি বিএনপির সময়ে, হয়তো আমি এটা ওসমান গনি তো আওয়ামী লীগের না, কাজী এটা বলার কোনো কারণ নাই যে আগে হয়নি, দুর্নীতি ছিল। আরেক বনের রাজা আরেকজন পাওয়া গেছে। আরেকটি রিপোর্ট দেখলাম যে 80 কোটি টাকা চাঁদা তোলে বছরে, এই যে বগুড়ায় শ্রমিক আওয়ামী লীগের নেতা যারা আছেন,
তারা মিলে ৮০ কোটি টাকা চাঁদা এটা বিএনপি আমলেও তোলা হয়তো ভাই, এগুলি সব ধারাবাহিকতা, এগুলি বলার, এগুলি বিএনপি আমলে হয়েছে, কিন্তু এরকম যে ঢাউস দুর্নীতি হয়েছে এগুলো আমরা কোনোদিন শুনি। ইকোনমির ভলিউম বেড়েছে, দুর্নীতির ভলিউমও বেড়েছে, ভলিউম বেড়েছে, ইকোনমির ভলিউম বেড়েছে, দুর্নীতির ভলিউম দেখুন। আমাকে একজনের বিএনপির শাসন আমলে বিএনপি দলীয় একজনকে এসব অভিযোগে ধরা হয়েছে, অভিযুক্ত অভিযুক্ত অনেক আছে, হাওয়া বোর্ড আছে না, ধরা হয়েছে এই আমলে। আমি যেটা বলতে চাই, আমি এটাকে কিন্তু বিশাল সাকসেস বলছি না, আমি বলছি আলুর বিন্দু, প্রত্যাশা এটা এক ধরনের শুরুটা তো একটা উদাহরণ তৈরি হলো আর কি। তো আরেক একটি আপনি যদি শেষ করে থাকেন, আমরা একটা জায়গায় যেতে চাই যে আরেকটা নতুন বিষয়, যে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেশ অসুস্থ, মাত্র ৩-৪ দিন আগেই উনি পেসমেকার লাগিয়ে হাসপাতাল থেকে বাসায় গেলেন, আবার হঠাৎ করে আবার হাসপাতালে আনতে হলো। তো আপনি কি জানেন আসলে ওনার স্বাস্থ্যের প্রেজেন্ট স্ট্যাটাসটা কি? বলছেন ওনারা যে চিকিৎসক তারা বলছেন যে তার স্বাস্থ্যের অবস্থা ভালো না, এবং আমেরিকা থেকে ডাক্তার এসেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, তারাও কিন্তু বলেছে যে যার যে ট্রিটমেন্টে এখন দরকার সেটি দেশের বাইরে নিয়ে করা দরকার, কিন্তু এই সরকার সেই সুযোগ তাকে দিচ্ছে না। অনেকেই, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শরীর চেক আপ করাতে যান সিঙ্গাপুর, অনেকে প্রশ্ন তুলেছে এই টাকা কোত্থেকে আসে। তারপরে উনি যদি চেক করাতে যান, সাধারণ মানুষ তারা যেতে পারবেন না কেন, বা তাদের জন্য সেই ব্যবস্থা বাংলাদেশে মাঝে মাঝে আমরা নাটক দেখি, বড় বড় মন্ত্রী টন্ত্রী যে 5 টাকার টিকিট কেটে হাসপাতালে যায়, কিন্তু বাংলাদেশের হাসপাতালে কী অবস্থা আমরা কিন্তু সবাই জানি। যে বাংলাদেশের ইভেন যার ন্যূনতম সঙ্গতি আছে তারা কিন্তু এই দেশে চিকিৎসা করতে চায় না। যাদের ভালো এবিলিটি আছে তারা ইউরোপ আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, তারপর মধ্যবিত্ত যারা তারা ব্যাংকক যান, যাদের সামান্য টাকা আছে তারাও শেষ টাকাটি জোগাড় করে ভারতে যেতে চান। এদেশে কেউ কিন্তু চিকিৎসা করতে করাতে চান না। সুতরাং বেগম জিয়ার এখানে কী ধরনের চিকিৎসা হচ্ছে আমরা তো কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে কিন্তু উনি একটি কথা বলেছেন যে বিএনপি যেহেতু এটি আদালতের বিষয়, আইনি লড়াই ব্যর্থ হয়ে আসলে বেগম জিয়াকে বাইরে নিতে পারছে না। তো কি মনে হয় যে বিএনপির আইনজীবী প্যানেল যারা আছেন তারা আসলেই ব্যর্থতার মধ্যে আছেন? অবশ্যই না, তারা তো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সরকার যদি, আমরা জানি এইসব ক্ষেত্রে সরকার যদি না হয়, কি বলে, পজিটিভ না হয় অনেক ক্ষেত্রে, কারণ আমি আর এখানে অনেয়ারে বলতে চাই না কোর্ট কাচারি কোথায় কিভাবে পরিচালিত হয়, কিন্তু বাংলাদেশের মানুষ জানে, আপনি সাধারণ মানুষ তো সেগুলো জানে, তাই না? বেগম জিয়ার মানে এখন যেটা সমস্যা, আমি যেহেতু সর্বশেষ যে উনি বোধহয় শ্বাসজনিত ব্রিদিং প্রবলেম হচ্ছে, ওনার তো অনেকগুলো অসুখ আছে, একজন বয়স্ক মানুষের 79 বছর বয়স, নতুন করে বোধহয় ওনার, আমি তার সুস্বাস্থ্য এবং মানে আরোগ্য কামনা করি, কারণ এটা আসলে মানুষ হিসেবে যে কোনো মানুষের জন্য এটা পীড়াদায়ক। ইলিয়াস একটা কথা বলেছেন, সাধারণ মানুষ যেতে পারলে সাধারণ মানুষ যেতে পারেন, বিদেশে যে চিকিৎসার জন্য যেতে পারেন, কিন্তু অভিযুক্ত বা শর্ত সাপেক্ষে, যেটা সরকার অভিযুক্ত এবং শর্ত সাপেক্ষে মুক্তিপ্রাপ্ত একজন যেতে পারেন কিনা সেটা নিয়েই এই আদালতের ব্যাপারটা চলে এসছে, তাই না? মানে সে সুযোগ তিনি আইনগতভাবে পেতে পারেন কিনা, এবং এটার জন্য কিন্তু অনেকবার বলা হয়েছে যে আদালতে যেতে, কিন্তু আদালতে যাননি। কেন জানি সেটা ওনাদের আইনজীবীরা জানে। তবে আমি মনে করি বাংলাদেশের একজন মানুষ হিসাবে, একজন মানুষ আমি মনে করি যে তার আরোগ্য, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, কারণ তিনি 3 বারের প্রধানমন্ত্রী, একটা বড় দলের নেতা। সরকার কি এটা স্বপ্রণোদিত হয়ে দিতে পারে না? স্বপ্রণোদিত হয়ে কিন্তু সরকার যে বেগম জিয়াকে স্বপ্রণোদিত হয়ে সরকার যে সুযোগগুলি দিয়েছে, পৃথিবীর ইতিহাসে বন্দির সঙ্গে কোনো সেবা করার জন্য কাউকে দেওয়া হয় না, বেগম জিয়াকে সে সুযোগ দেওয়া হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে নেই। তারপর তো নির্বাহী আদেশে মুক্তি, এবং উনি সবই করতে পারছেন, কেবল বিদেশ যেতে পারবেন, ওটার জন্য আদালতে যাচ্ছে না কেন? এটা কিন্তু আমার কাছে $1 মিলিয়ন কোশ্চেন। না, আদালতের কি অবস্থা আমি একটি উদাহরণ দিই। কি অবস্থা তো আপনি গিয়ে আমি এক বাক্যে শেষ করি। জি, আদালতে যাবেন, আদালত বলে দেবে যে না উনি যেতে পারবেন না, তাহলে তো আপনি যেটা প্রমাণ করতে চাচ্ছেন সেটা প্রমাণিত। কিন্তু আদালতে কেন যাচ্ছে না এই বিষয়টা? আমরা দেখলাম যে নির্বাচনের পর আদালতের মাধ্যমেই বিএনপির নেতারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমি শুধু একটু উদাহরণ, না আমার কথা 111 সরকারের আমলে বেগম জিয়ার নামে 60টি মামলা ছিল, সেটি 37টি হয়েছে। বাংলাদেশের আদালতে কি অবস্থা আমি আদালতে গিয়ে প্রমাণ করেন না যে প্রধানমন্ত্রীর নামে 15টি মামলা, উনি আদালতে মামলাও নাই। আপনি এগুলি বায়বীয় কথা। প্রধানমন্ত্রীর 15টি মামলা আদালতে গিয়ে খারিজ করা হয়েছে, পক্ষপাতিত্ব তাকে যেতে হয়েছে আদালতে। বেগম জিয়া কোন আদালতে গিয়েছে?
আপনি খবর নেন কোন আদালতে গিয়েছে? আরে ভাই, যে হাইকোর্টে গিয়ে ওখানে তার আইনজীবীরা ঘুরে তারপরে কিন্তু এখানে আমার কথা হচ্ছে, আমি যদি এই অভিযোগটা সত্য বলে ধরেও নিই, তাহলে তো বেগম জিয়ার আইনজীবীরা যাক, আদালতে বলুক যে না উনি যেতে পারবেন না, তাইলেই তো প্রমাণিত হতো। সেটাও তো যাচ্ছেন না, তাহলে আমি এটা প্রমাণ করব কিভাবে? বায়বীয় উদাহরণ দিয়ে লাভ নেই। নিশ্চয়ই আইনগত এমন কোনো বিষয় আছে, আমি তো আর আইনের ছাত্র না, যে বিএনপির আইনজীবীরা জানেন যে আদালতে গেলে এটা সুফল পাওয়া যাবে না, এই জন্য তারা এটাকে রাজনৈতিকভাবে মাঠে ছেড়েছে। নইলে আমি ইলিয়াসের অভিযোগ সত্য বলে যদি মেনেও নেই যে আদালতে হস্তক্ষেপ করবে সরকার, সেটা প্রমাণিত হোক, বেগম জিয়ার আইনজীবীরা যাক, আদালত না করুক, তখন তারা বলতে পারবে যে আমাদের এই যৌক্তিক বলে লাভ কি, তখন তো প্রমাণিত হবে। আপনি তো এখন যেটা বলছেন সেটা বায়বীয়। কাজেই নিশ্চয়ই আমার ধারণা, আমি তো আইনের ছাত্র না, আবারও বলছি, নিশ্চয়ই আইনগত এমন কোনো ব্যাপার আছে যে বিএনপির আইনজীবীরা জানেন যে গেলে এটা আইনের কাছে হার মানতে হবে, এই জন্য তারা যাচ্ছেন না। মানে তাহলে তো আওয়ামী লীগের সেই অভিযোগই সত্য হচ্ছে যে বিএনপি আসলে বেগম জিয়ার যে স্বাস্থ্যগত বিষয়টা, পুরো বিষয়টা একটু তারা রাজনৈতিক কারণেই এটি করছে। কারণ নইলে তো যদি আইনগত নিশ্চয়ই এমন কোনো বাধা আছে, যাবেন না। বিএনপিতে বহু বাঘা আইনজীবী আছেন, স্বনামধন্য আইনজীবী আছেন, সেটি নিয়ে বিএনপি রাজনীতি করে না, সেটি না, আমি অভিযোগের সেটাই তো করছে। কিন্তু এটা বলা আমি বলতে চাই না, এখন বলতে বাধ্য হচ্ছি। আজকে গত কয়েক বছর তো কি শুনি, বেগম জিয়া মৃতপ্রায়, এই মারা যাচ্ছে। এই যে একটা অসুস্থ মানুষকে নিয়ে যখন অফিসিয়ালি বলা হয় যে মৃত্যুসজ্জায়, মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন ওই মানুষটা বা তার পরিবারের মানসিক অবস্থা কী হয়? বিএনপিতে এটাও করেছে, তাই না? সেটা না, এই যে যেমন বিদেশ থেকে চিকিৎসক এসছে, সরকার বাধা দিয়েছে, তো সরকার তো আগেও বলেছে আপনার বিদেশ থেকে চিকিৎসক আনেন। আমার কাছে এটাই $1 মিলিয়ন কোশ্চেন, বিএনপির আইনজীবীরা আদালতে যাচ্ছেন না কেন? সরকার যদি কোট অ্যান্ড কোট বিএনপির ভাষায় নগ্ন হস্তক্ষেপ করে আদালতে, সেটা প্রমাণিত হোক। তারা যাচ্ছেন না, নিশ্চয়ই তারা আইনে এমন কিছু জানেন, আর তারা তো এটা দেখেন যে আদালতে গেলে তাদের পরাজয় নিশ্চিত, এই জন্যই তারা যাচ্ছেন না, এটা নিয়ে রাজনীতি করছে। তবে আমি মনে করি, আমি আবারও বলছি, তিনি আমাদের দেশের বয়োজ্যেষ্ঠ একজন নাগরিক, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমি তার আশুরোগ মুক্তি কামনা করি। তো ইলিয়াস খান, আপনার কাছে জানতে চাই যে আসলে জাকারিয়া কাজল যে অভিযোগটা করলেন বা প্রশ্ন রাখলেন, সেই এরকম কি কোনো কিছু আছে নাকি যে কেন আসলে আদালতে যাচ্ছেন? কাজল ভাই যে আইনের ছাত্র না, আমি আইনের ছাত্র, এটা আমার মনে হয় না। আমরা যেহেতু আমরা নিউজম্যান, সেই হিসেবে আইনের ছাত্র না, কিন্তু খবরটা কি আছে কিনা এরকম যে কেন যাচ্ছে না, এরকম কোনো কিছু খবর নাই। আমি জানি যারা চেষ্টা করেছেন, বহুবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনো ভালো, তারা আদালতে যাননি, চেষ্টা করেছে নিজেরা আর কি, এটা তো প্রমাণিত। আদালতে আশাবাঞ্জক কোনো কি বলে যে কোনো কথা পাননি, এই জন্য তারা যাচ্ছেন না বলে না। কিন্তু যেখানে বেগম জিয়ার পরিবার থেকে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করে এবং প্রধানমন্ত্রীকে আর্জি দেওয়ার পর, আবেদন দেওয়ার পর প্রধানমন্ত্রী ওনাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন 6 মাসের জন্য, এবং এটা বাড়তে বাড়তে আজকে 4 বছর হয়ে গেছে, এবং সর্বশেষ বোধহয় এটি 1 বছরের জন্য করা হয়েছে। তো তারপরও কি মনে হয় যে আসলে সরকার কি এই বিষয়টাতে, ওনার স্বাস্থ্যের বিষয়টাকে বিবেচনায় নিয়ে কি আন্তরিকতা কি প্রকাশ পায় না? আমি অ্যাড করি, সরকার কিন্তু বারবার বলছে যে আপনারা আদালতে গিয়ে এটা ক্লিয়ার করে যাচ্ছেন না। যে আমি একটু জানতে, আমি জানি না, বাট ভাই যেটি বলেছেন আমি তার সাথে একমত যে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। কারণ তার ঢাকায় যারা চিকিৎসা করেন, তারা যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন বা বোর্ডও হয়েছে বিভিন্ন সময় অ্যাপোলো হাসপাতালে, তারা কিন্তু বারবার বলছেন তাকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া উচিত। নির্বাহী আদেশে তিনি যদি মুক্তি পেতে পারেন, বা যেটি বলা হচ্ছে আজকে আইনমন্ত্রীর বক্তব্য দেখলাম, কাজল ভাইয়ের আমি দেখলাম একটু, তাকে মুক্তি দেব, মুক্তি নির্বাহী আদেশ দেশের বাইরে যাওয়ার নিশ্চয়ই সুযোগ আছে। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি, সুযোগ দেওয়া উচিত বলে একটু সাপ্লিমেন্ট করি। এই যে বাইরে যাওয়ার ব্যাপারটা কিন্তু বিএনপি খেলে মাঠে ময়দানে বলছে, অফিসিয়ালি কি আবেদন করা হয়েছে? আমার জানার মতো করা হয়নি। আপনি নির্বাহী আদেশে যেরকম মুক্তির জন্য আবেদন করেছেন, অফিসিয়ালি কিন্তু বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন না। কিন্তু আইনমন্ত্রীর কাছে এরকম একটা আর্জি নিয়ে গিয়েছিলেন, আমি জানি যে বিএনপির আইনজীবীরা। তো আমরা আশা করি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই দ্রুত আরোগ্য লাভ করবেন এবং হাসপাতাল থেকে খুব দ্রুত বাসায় যাবেন। তো আমরা আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। বর্ষাকাল চলছে, দেশব্যাপী বৃষ্টিও হচ্ছে। এ সময়টা ডেঙ্গু ভাইরাস পরিবাহী এডিস মশার প্রজননকাল হিসেবে পরিচিত। তাই এডিস মশা রোধে আপনারা সবাই নিজেদের আবাসস্থলের আশপাশ পরিচ্ছন্ন রাখবেন, এই আহ্বান রেখে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।